5 নভেম্বর নির্বাচনের দিন যতটা ঘনিয়ে আসছে তার সাথে সাথে উত্তাল হয়ে উঠছে দেশের রাজনীতিতে। প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটছে এবং সবশেষে যোগ হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টা। এটি নিয়ে পরস্পরকে দোষারোপ চলছে। ট্রাম্প বলছেন যে দুর্বৃত্ত এই কাজটি করতে চেয়েছিল, তিনি বাইডেন এবং কামালা হ্যারিসের বক্তব্য থেকে উৎসাহিত হয়ে এগুলো করছেন। এবং একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গন সরগরম হয়ে উঠছে লেবাননে ইসরায়েলের ফেজার হামলা, যেটির মাধ্যমে এর মধ্যেই 9 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 3000-এর বেশি মানুষ। সবকিছু মিলে প্রেসিডেন্ট বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি নিয়েও নতুন নতুন খবর যুক্ত হচ্ছে। বাংলাদেশে নতুন করে যে বিষয়গুলো আপডেট আছে আমাদের কাছে, সেটি হলো যে 2 মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এর মধ্যেই জনসভা করেছে বিএনপির নেতা তারেক রহমান, তিনিও সেখানে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানা বিষয় তিনি কথা বলেছেন। একই সঙ্গে নতুন করে আজকে আলোচনায় যুক্ত করব আসন্ন জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদান কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এইসব বিষয় নিয়ে কথা বলবো টিভিএন 24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আলোচনায় অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমিরেটাস ডক্টর মুস্তফা সরোয়ার, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হবেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রফেসর এমিরেটাস ডক্টর মুস্তফা সরোয়ার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে শুরু করব। সেটি হলো বাংলাদেশে আমরা আজকেই খবর পেলাম, সেটি হলো সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। হঠাৎ করে কি এমন ঘটলো, এমন কি পরিস্থিতির অবনতি ঘটলো যে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দিতে হলো, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হলো, এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মাধ্যমে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ, প্রশ্নটা খুব ভালো হয়েছে এবং দর্শকদেরকে আমার অন্তরতম শুভেচ্ছা। আমি এই কথাটাই যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার কথা আপনাদের অনুষ্ঠানে আমি বেশ কয়েকবার বলেছি এবং অন্যান্য যে টক শোতে আমি পার্টিসিপেট করি কানাডা এবং ইংল্যান্ড থেকে যেগুলো ব্রডকাস্ট হয়, আমি সেগুলোতে কিন্তু এই কথা বলেছি, বারবার বলেছি যে সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া উচিত। এবং আমি খুব খুশি হয়েছি, এটা যে আমি বলেছি বলেই হয়েছে, আই এম নট টেলিং দ্যাট, এটা আরো অনেকের বক্তব্য আছে এবং ওনারা নিজেরাই বুঝেছেন যে এটা দরকার। কেন দরকার? ফার্স্ট অফ অল, যে আমাদের যে পুলিশ সার্ভিসটা, যারা শান্তি শৃঙ্খলাকে রক্ষা করে, তারা দারুণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। যেটা আগের যে স্বৈরশাসকের মানে বিভিন্ন এজেন্ডাগুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে, তাদের ঊর্ধ্বতন অফিসারদের কথা শুনতে গিয়ে পুলিশ বাহিনী অনেক কাজ করেছে, যে জন্য তাদের মনোবল ভেঙে গেছে, তারা অনেকে পালিয়ে গেছে, তারা অনেকে জয়েন করছে না, তারা কাজ করতে অনীহা প্রকাশ করছে। এমনি এক পরিস্থিতিতে সবচেয়ে যেটা এখন বর্তমানের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা একটা বিপ্লবের পর। সেখানে আমাদের দরকার যে এটাকে তাড়াতাড়ি সলভ করা। সেই জন্য কি হবে? একটাই মাত্র, মানে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সুরে সুর মিলিয়ে বলবো যে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো পচন ধরেছে। তার মধ্যে একটা মাত্র ইনস্টিটিউশন আমি অ্যাড করব, সামরিক বাহিনী, যার উপরের একটা ন্যারো লেভেলকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সামরিক বাহিনী জন্য আমি খুবই গর্বিত এবং এখনো তারা সঠিক রয়েছে, তারা পচে যায়নি, পচন তাদেরকে ধরতে পারেনি। কাজে এমনি একটা বাহিনীকে আমরা ব্যবহার করতে পারি, পুলিশ যেখানে কাজটা করতে পারছে না সেখানে এরা করতে পারবে। সেই কারণেই এদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া উচিত। ইন সামারি, এটা কি তাহলে? এরা অ্যারেস্ট করতে পারবে, এরা ওয়ারেন্ট ইস্যু করতে পারবে, এরা সার্চ অ্যান্ড সিজার করতে পারবে, কোথাও যদি সার্চ করতে হয় তারা করতে পারবে। এবং শুধু তাই না, যে 2 ইয়ার্স লেভেলের যে কেসগুলো হয়, সেই কেসগুলোতে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদেরকে দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে অফিসারদেরকে। এবং আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কিন্তু দারুণ দক্ষ, ভেরি ওয়েল ট্রেন্ড, ভেরি নলেজেবল। কাজে তারা যে আইনগুলোকে দেওয়া হয়েছে যা তাদের আন্ডারে, সেগুলো তারা, আমার মনে হয় ইট উইল টেক দেম ফিউ ডেজ,
এটাকে রপ্ত করা, এবং দে উইল বি ভেরি ইফেক্টিভ ইন দি ফিল্ড। কাজে আমি মনে করি এই ম্যাজিস্ট্রেটরি পাওয়ারটা আগিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু মানে হয় কি, একটা বিপ্লবী সরকার যখন পাওয়ারে আসে তখন এত কিছু আসে, মানে আপনি এটাকে একটা ঝড়ের সঙ্গে বলতে পারেন। হ্যাঁ, যে একটা খুব ঊর্ধ্বচাপ চেপে আছে অ্যাটমসফিয়ারকে। হ্যাঁ, কোনো কিছু নড়তে দিচ্ছে না, যে নিচটা শুধু গরম হচ্ছে, তখন টেম্পারেচার বেড়ে যায়, আমরা জানি ঊর্ধ্বচাপ। হঠাৎ করে ঊর্ধ্বচাপ ফিনিশড, হ্যাঁ, যে আমাদের এই স্বৈরতান্ত্রিক সরকার ফিনিশড, সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন যে আশেপাশে যত বাতাস বিভিন্ন জায়গা থেকে এমন ভাবে ধেয়ে আসে যেখানে অসম্ভব ঝড়ের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে। এবং এটাকে করার জন্য ইমিডিয়েটলি, এটাকে সমাধান করার জন্য ইমিডিয়েটলি এটা দরকার ছিল, কিন্তু অন্যান্য অনেক কাজের ভিড়ে এটা হয়তো একটু তার মানে দেরি হয়েছে তার মানে আমরা সামান্য। এটা স্পষ্ট যে আপনি পুরো বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন এবং মনে করছিলেন যে এটি খুবই অনেক আগে থেকে হওয়া দরকার ছিল। প্রফেসর ডক্টর শওকত আলী, আপনার কাছে একটু জানতে চাইবো, যেটি ডক্টর মোস্তফা স্যার বলছিলেন যে বিষয়টি ইতিবাচক, কিন্তু এমনিতেই রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, সেসব বিষয় নিয়ে কথা থাকে সবসময়, যে সরকারি দায়িত্বে থাকুক না কেন। সেখানে সেনাবাহিনীকে আপাতত 2 মাসের জন্য এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এটা যদি 2 মাসের পরে আবারও দীর্ঘায়িত হয়? এখন তো বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আছে, পুলিশের উপর আস্থা নেই, নানা কারণে সেনাবাহিনী দায়িত্ব পালন করতে পারে লম্বা সময়ের জন্য। যদি এই দায়িত্ব তাদের হাতে থাকে, তবে সেটা এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা অনেক প্রশংসনীয়, অনেক ইতিবাচক, কিন্তু নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে মনে হয় কিনা? প্রফেসর শওকত আলী, আপনার অডিওটা মিউট আছে। জি, আমরা এখন শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, ঠিক আছে না? জি, এখন এখন ওকে। পরিষ্কার। জি। না, এই আপনাদের সমস্ত দর্শক শ্রোতাদের ধন্যবাদ, আপনাকে সহ সহ আলোচক মুস্তফা ভাই। তো বিষয়টা আপনি বর্তমান যে পরিস্থিতি সেটা যদি ব্যাখ্যা করে, তাহলে আপনার যে প্রসঙ্গে মোস্তফা ভাইও কিছুটা আলোকপাত করেছেন, সেটা হচ্ছে যে স্বৈরাচার, ওই যে একটা কথা আছে যে মরেও গেছে, মেরেও গেছে, আর একটা বাজি রেখে গেছে। কোনো ইনস্টিটিউশন এদেশে রাখেনি যে ইট ক্যান ওয়ার্ক ইনডিপেন্ডেন্ট উইদাউট ম্যানেজমেন্ট আউটসাইড, যেটা কাজ করতে পারে। এটা তো গণতন্ত্রের যে একটা বিষয়, বৈশিষ্ট্য, যেটা আমরা যুক্তরাষ্ট্রে দেখি। আমি আপনার সাথে আগেও বলেছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি নাও থাকে বা কোনো অ্যাক্সিডেন্টে তার কিছু হয়েও যায়, তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না। কারণ ওই স্টেটগুলো নিজস্ব ইনস্টিটিউশন আছে, ফেডারেল ইনস্টিটিউশন বলেন বা লোকাল স্টেট গভর্নমেন্টসের যে ইনস্টিটিউশন গুলো আছে, এগুলো অটোমেটিক আপনার এটা চলতেই থাকবে, বছরের পর বছর চলতে থাকবে। কিন্তু দীর্ঘ 15 বছর এই স্বৈরাচার এমন ভাবে সবগুলো জিনিসকে কন্ট্রোল করে ধ্বংস করে অর্থনীতি লুটপাট করেছে, এমন ইতিহাস আমি কোথাও দেখিনি সারা দুনিয়া। এক্ষেত্রে একমাত্র একটু ভরসার জায়গা আছে, সেটা আমরা বলেছি যে সেটা হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী কি ধোয়া তুলসী পাতার পানি, আমি এটাও বলবো। আপনি দেখেন 625 জনের কথা বলা হয়েছে যে তারা আশ্রয় দিচ্ছে। আচ্ছা, আশ্রয় দিলে বাবা ভালো কথা, ঠিক আছে, বড় হিউম্যানিটির কার্যক্রম। তা আপনি এই লোকগুলোকে ধরে কি আইনের হাতে দেবেন না? আপনি রাস্তাঘাটে ছেড়ে দিলেন কেন? তাদের গাড়ি পড়ে রয়েছে, বাড়ি রয়ে গেছে, তারা কোথা থেকে ইন্ডিয়াতে যাচ্ছে, ধরা পড়ছে, মরছে, এটা আপনি তো এটা আরো 3 মাস রাখেন না কেন? অসুবিধা কি? আপনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটা জেলখানা করেন, আপনি তা করতে ব্যর্থ হয়েছে। এটা সন্দেহ তো ওই কারণে হয়েছে যে আপনি যে কাজগুলো করেছেন, অনেক কাজ ভালো করেছে, দ্যাট ইজ ট্রু। ইচ্ছে করলে অকারুজ্জামান সাথে সাথে মার্শাল ল ডিক্লেয়ার করতে পারে, কিন্তু এটা না করার পিছনে কারণ ছিল, হয়তো তারা চেয়েছে, কেউ না কেউ হয়তো বহির্বিশ্বে বা কেউ না কেউ তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, ইফ ইউ ডু দ্যাট ইট উইল হ্যাপেন দিস। তো সুতরাং তারা এটা করি। হাউ বা তারপরেও বর্তমান সরকার, যেটা পার্টিকুলারলি সরকার যেটা করছে, এক্সেলেন্ট। এর থেকে ভালো কাজ আর হয় না দুনিয়াতে, কখনো হয়। মাত্র 30 দিনে এই সরকারের যে সাফল্য, আপনি মনে করেন যে 30 দিনে যদি ডক্টর ইউনূসের পূর্ণ
সাফল্য নাই ধরেন, তাহলে 30,000 কোটি টাকা পাচার বন্ধ তিনি হয়ে গেছেন অটোমেটিক। দ্যাট ইজ ইউর অ্যাসেট, ইউর ন্যাশনাল অ্যাসেট, ইউ বিল্ড ইনসাইড দি কান্ট্রি। এইটা যে আপনি এমপ্লয়মেন্ট হবে, পোভার্টি এলিভেশন হবে, অন্যান্য যে বিষয়গুলো এটা টেক কেয়ার করতে হবে। ওরা যদি 365 দিন থাকে তাহলে 365,000 কোটি টাকা আপনি save করবেন। অনেকের এটা সত্য হয়। অনেক প্রফেসর শওকত আলী, বিরোধী দল আপনি একটা ভালো আজকে তাকে বিষয়ের অবতারণা করেছেন, সেটি হলো আপনি বলছিলেন যে সেনাবাহিনীর হাতে আটক বেশ কিছু মানুষ আছেন। এখন যখন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যাবে, অর্থাৎ তারাই যখন আটক করার গ্রেপ্তার করার ক্ষমতা পাবেন, আপনার কি ধারণা সেই মানুষগুলো এখন বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হবে? অর্থাৎ সেনাবাহিনী তাদেরকে আটক করে দেখাবে যে তাদেরকে আটক করা হয়েছে, এমন কোনো সম্ভাবনা আপনি না দেখছেন না কি? না না আমি ঠিক পয়েন্টটা হলো যে দেখেন, আপনি দেশপ্রেমিক মানুষ, আপনার কার্যকলাপের তা প্রমাণ হবে। আপনার ইনস্টিটিউশন সর্বোচ্চ একটা ইন্টিগ্রিটি এবং উইথ দি প্লেস, যখন আপনি চাকরিতে আসছেন আপনি পরিষ্কার বলেছেন দুনিয়াতে আর কোনো চাকরি নেই। এই সরার ভাই জানে আমরা কি এইভাবে লিখে কোন ইউনিভার্সিটি ঢুকছি? উনি বলছেন আমার জীবনের বিনিময়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং কনস্টিটিউশন রাখবে। এবং এই শপথটা কিন্তু সে যখন রিটায়ার্ড হয়ে যায় তখনও কিন্তু তারা, আপনি সারা দুনিয়ার ইতিহাসে থাকবেন মিলিটারি হিস্ট্রিতে, তারা কিন্তু এই শপথবদ্ধ। ওদের ডাক দিলে রিকল করা যায় এনি টাইম, এনি রিটায়ার্ড পারসন। এখন আপনি কোন কারণে, কোন যুক্তিতে আপনি তাদেরকে ছেড়ে দিলেন কেন? আপনি হিউম্যানিটির দিক দিয়েও চিন্তা করেন। এই লোকগুলো তো অনেকে রাস্তাঘাটে মেরে ফেলতে পারে। যদিও আওয়ামী লীগ পুলিশে সবসময় ভয় দেখিয়েছে আওয়ামী লীগ ক্যাডারদেরকে যে আমরা ক্ষমতাচ্যু তাহলে 2 লাখ 4 লাখ লোক মারা যাবে। থ্যাংক গড যে আমাদের দেশের মানুষগুলো খুব ভালো মানুষ, যারা বিরোধী দল আছে, সরকারি আছে, সবকিছু মিলে এটা কিন্তু হয়নি। এটা কেউ ইন্টারফেয়ারও করি না। শুধু দেখেন আমরা পুলিশ নেই, আমি আমার অঞ্চলে খবর নিয়ে দেখছি কোন থানায় পুলিশ আসছে, আর্মিও না। এটা 71 সালে আমি এগুলো দেখে আসছি, তারপরেও চলছে একটা স্টেবিলিটি আছে। তো আপনি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটা দিয়েছেন হুইচ ইজ গুড, কারণ আমি লক্ষ্য করে দেখছি যে কোন কোন অঞ্চলে জামাত এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে, কোন অঞ্চলে বিএনপি জামাত এক হয়েছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়েছে। আবার এমনও শোনা যাচ্ছে যে তারা একটা বাণিজ্য করছে। আওয়ামী লীগের হাতে পয়সা আছে, তোমার বাড়িতে আগুন ধরবে না। এই যেমন আপনার পার্থ যে কথাটা বলছে, ব্যারিস্টার পার্থ, যে একই পাড়ায় থাকে আওয়ামী লীগের লোক আর আমি থাকি, আমার বাড়িতে আগুন দিল আর আওয়ামী লীগের লোকদের বাড়িতে কোন রকম আগুন, এই তো 2 সপ্তাহ আগে আপনি শুনেছেন, প্রকাশ করছে যে কোন কারণে আমার বাড়িতে আগুন দেওয়া হলো। তো এই যে জিনিসগুলো থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে সেনাবাহিনীর একটা রোল আছে। পরিষ্কার, আপনার বক্তব্যটা পরিষ্কার। তাদের ভূমিকাটা এখন আরো পজিটিভ হওয়া উচিত। তাদের যে ভুলগুলো হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে ঠিক স্বাধীন দেশপ্রেমিক একটা সেনাবাহিনী যেভাবে চলতে পারে বা চলে, based on norms and conditions, military rules and regulation, তারা যদি করে তাহলে অতীত তাদের যে ভুলভ্রান্তি হয়েছে মাত্র 4 সপ্তাহ আগে, মানুষ এটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, যেহেতু আমরা এইটুকুতে আমরা হয়তো ইতি টানছি যে এটা ভালো উদ্যোগ, তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রফেসর শওকত আলী, আপনার কাছে ভিন্ন প্রসঙ্গে যাব, সেটি হলো বিএনপি একটি মহাসমাবেশ করেছে ঢাকায়। যে মহাসমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তার নেতাকর্মীদের তিনি নির্দেশ দিচ্ছিলেন, কিন্তু একই সাথে তিনি আরো একটা বিষয় বলছিলেন যে নিজেরাই যেন নিজেদের ব্যর্থতার কারণ না হয়। এ প্রসঙ্গে তিনি যে বক্তব্যটি দিয়েছেন আমি যদি একটু পড়ে শোনাই, বিশেষ করে এই নতুন সরকারে যারা দায়িত্ব আছে তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়টি তিনি ইঙ্গিত করেছেন। এর আগে তার দলের মহাসচিব বলছিলেন যে তারা যদি নিজেরা রাজনৈতিক দল গঠন করে তাহলে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। কিন্তু তারেক রহমান আজকে বলছিলেন এমনকি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না। তিনি অর্থাৎ যারা এই ছাত্ররা তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে নানা আলোচনা চলছে, তিনি সেইখানে কোনো সমস্যা দেখছেন না। আপনি কি মনে করেন নতুন রাজনৈতিক দল আসার সম্ভাবনা আছে কিনা, কিংবা আসলে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য এখন ইতিবাচক হবে কিনা? If you're wondering
Should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. প্রথমে আপনি তারেক রহমান সাহেবের কথা যে কথা বলেছেন, আই থিঙ্ক ইট ইজ ভেরি প্রাগমেটিক, এক্সেলেন্ট আইডিয়া। তিনি একটা মুক্ত বিশ্ব থাকেন, সেখান থেকে যে ধরনের কথা বলা উচিত উনি তাই বলেছেন, এবং এই মুহূর্তে এ ধরনের কথার প্রয়োজন রয়েছে। কথা হলো যে তার দলের ভিতরে যে রিফর্মটার কথা বলা হয়েছে, তারা নিজেও বলেছে গত নির্বাচনের সময়, নির্বাচন না হলেও বহু আলোচনায় তারা বলেছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো রিফর্ম, এই জন্যই তারা বিভিন্ন আন্দোলন বা তাদের নিজেদের ভিতর দিয়ে। দেখেন, জিয়া রহমান সাহেব একটা কথা বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এই কথা বলার পরপরই তিনি যেটা করেছিলেন 27 পুরনো পল্টনে, তিনি তার নিজের দলকে শিক্ষিত করার জন্য তিনি সামাজিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা কেন্দ্র গঠন করেছিলেন, তার নিজের দলকে তিনি এই কথা বলেছেন। সুতরাং তার পরবর্তীকালে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো ঘর গুছায় এসে বিভিন্ন ভাবে করেছে। আমার মনে হয় যে এই মুহূর্তে তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, সুন্দর কথা বলেছেন, যে দিস ইজ দি বেস্ট টাইম ফর দেম, দিস ইজ এ লার্নিং টাইম। তাদের জানার একটা সুযোগ, রিফর্ম করার একটা সুযোগ, যে বাস্তবতা পুরনো রাজনীতি আর চলে না এবং এটা গ্রহণ করবে না। আপনি খেয়ে খেয়ে চলে গেলেন, আপনি টু মিস্টেক ক্যান নট মেক এ রাইট, আমি যেটা বলে থাকি। আপনি ওরা ভুল করেছে বলে আপনি ভুল করবেন তা না, অনেক জায়গায় দখল হয়েছে, আমি জানি না এরা বিএনপির লোক কিনা, কার সাথে কি হয়েছে, কিন্তু লিডারশিপ, উচ্চ লিডারশিপ থেকে যে কথাটা বলা হয়েছে সেটা কাজ। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলেন, এটা তো ঠিকই আছে, আমরাও তো বলতে পারি, সবাই তো বলতে পারে। আপনি পারেন যে ইন্টারিম গভর্নমেন্টকে কোনো রকম ক্রমেই তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে, এটা তো একটা চাপ। আমরা তো সবসময় বলি, আমি নিজেও বলছি, কালকেও বলছি, জনসভায় বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে আমাদের সবাইকে শক্তিশালী করতে হবে। ওয়েদার ইট ইজ বিএনপি, বামপন্থী, আপনার এই প্রাণপন্থী বা জামাতের কথা যদি বলেন, কারণ আপনাকে সর্বোচ্চ ত্যাগ যে স্বীকার করা, এটা হয়ে গেছে। এখন আমাদের চাই দেশপ্রেমিকতা। আপনি কি আপনার এই লেজ নাড়ার থেকে আমরা বুঝতে পারব আপনি দেশকে ভালোবাসবেন। এ কারণেই বলা হয়েছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। অন দি আদার হ্যান্ড, জন এফ কেনেডি বলেছে, ask not what your country can do for you, ask what you can do for your country. Actually যদি আপনি অ্যানালিসিসে আসেন, আমরা পেয়েছি, আমরা আপনার বক্তব্যটা পেয়েছি। আমরা একটু মোস্তফা সরোয়ারের কাছে যেতে চাই। ডক্টর মোস্তফা সরোয়ার, সেটি হলো যে নতুন রাজনৈতিক দলের যদি আবির্ভাব হয়, সেটি এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে কোনো সংঘাত তৈরি করবে কিনা, বিশেষ করে ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দলের জন্ম দেয়, যেটি নিয়ে তাদের মধ্যে স্পষ্টতা আছে, তাদের বক্তব্য কেউ বলছে হতে পারে, কেউ বলছে এই ধরনের কোনো পরিকল্পনা নেই, এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর সঙ্গে স্বার্থের কোনো ইন্টারেস্ট তৈরি হবে, সংঘাত তৈরি হবে কিনা? না, প্রথম ধরতে হবে যে মানে কোনটা ফান্ডামেন্টাল রাইট একটা গণতান্ত্রিক সমাজে, কোনটা ফান্ডামেন্টাল রাইট যেটা পৃথিবীর বিশ্বের সর্বত্র যেটাকে মেনে নেয়, সেটা হলো রাইট টু ফর্ম অ্যান অ্যাসোসিয়েশন, মানে অ্যাসোসিয়েশন করার যে অধিকার। হ্যাঁ, এটা তো ফান্ডামেন্টাল রাইট। এখন যদি কেউ নতুন দল করতে চায়, দ্যাট ইজ অ্যান অ্যাসোসিয়েশন, সেটা তো বাধা দেওয়া যাবে না, এটা তো ফান্ডামেন্টাল রাইট। এবং ছাত্ররা যদি চায় স্পেসিফিক্যালি, দে হ্যাভ দ্য রাইট টু ফর্ম এ পলিটিক্যাল অর্গানাইজেশন। যে জন্য তারেক জিয়া যে কথাটা বলেছে তার বক্তৃতাতে, সে বলছে যে নতুন পরিস্থিতিতে তোমরা যদি কেউ নতুন দল করতে চাও, হ্যাঁ, দ্যাট ইজ ওকে, দ্যাটস ফাইন। হ্যাঁ, এবং সেটাকে সে খুব পজিটিভ ভাবে দেখেছে, এবং এটাই কিন্তু ফান্ডামেন্টাল রাইট। হ্যাঁ, এটা আপনি বাধা দিতে পারবেন না। বাধা দেওয়াটা তাহলে কিন্তু এটা আবার চলে যাচ্ছে অন্যদিকে, অটোক্রেসির দিকে চলে যাচ্ছে। নাও দ্য পয়েন্ট, যে নতুন যে দল ফর্ম হবে সেটা যেহেতু কিংস পার্টি না হয়, এটাই আমার মনে হয় যেটা ফখরুল ইসলাম আলমগীর, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন, যে যাতে রাষ্ট্রীয়ভাবে যাতে সেখানে পৃষ্ঠপোষকতা করা না হয়, কিংস পার্টি যাতে না হয়। প্রফেসর মোস্তফা সরোয়ার, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি
চলে গেছেন ভারতে, সেখানে আশ্রয় নিয়ে আছেন এখন পর্যন্ত। নতুন করে একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, তিনি পদত্যাগ করেছেন কি করেননি সেটা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটি কি সাংবিধানিকভাবে বিতর্ক তৈরি করার কোনো সুযোগ এখন আছে? কোনো সুযোগ নেই, তার কারণ সে যে রিজাইন করেছে তার পেপারটাও কিন্তু চলে আসছে, হ্যাঁ, কাগজটা। আবার আওয়ামী লীগের সেটা- ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে সেটি ভুয়া। হ্যাঁ হ্যাঁ, সেটা ওরা ভুয়া বলছে, কিন্তু আবার এরা বলছে যে এটা রাইট হচ্ছে, এটা পরে বোঝা যাবে। কিন্তু আমরা দেখব যে এর উইকনেস কে কে। যেমন ওয়াকারুজ্জামান বলছেন, মানে আমাদের যে সামরিক বাহিনীর প্রধান, উনি বলেছেন যে এটা মানে উনি রিজাইন করেছেন। চুপ্পু, মানে শাহাবুদ্দিন চুপ্পু যিনি প্রেসিডেন্ট, উনি ওটা গ্রহণ করেছেন বলে তারপরেই উনি পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এন্ড নট অনলি দ্যাট, উনি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে উপদেষ্টা তাদেরকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। কাজে সেটাও তো আর একটা বিরাট লিগাল থিং, হ্যাঁ, যেখানে উনি যদি বুঝতেন যে না আগের প্রধানমন্ত্রী এখনো আছেন, তাহলে তো উনি এই অ্যাপয়েন্টমেন্ট দিতেন না। তো এর চেয়ে আর বড় এভিডেন্স কি হবে? তার চেয়েও বড় এভিডেন্স, উনি যেখানে পালিয়েছেন, পতিত স্বৈরাচারী হাসিনা যেখানে পালিয়েছেন, সেখানে লক্ষ্য করে দেখুন যে সেখানকার প্রধানমন্ত্রী মোদী ডক্টর ইউনূসকে ফোনে কংগ্রাচুলেশন দিয়েছেন। কখন উনি অভিনন্দন কখন আমরা দেখি? একটা নতুন পোস্ট, যেটা সেই পোস্টটা হলো ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, সেই প্রাইম মিনিস্টার পজিশনকে উনি অভিনন্দন দিচ্ছেন। তার অর্থ কি? যে এর আগের প্রাইম মিনিস্টার উনি চলে গেছেন। আরো একটা, আমি আরেকটা কম্পোনেন্ট অ্যাড করব, যে বাংলাদেশের শাসনতন্ত্র যেটাকে হাসিনা রেফার করছেন, সেখানে কোথায় আছে যে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন? এটা শাসনতন্ত্রের কোন ধারায় আছে? তার অর্থ যে 800 বছরের ইতিহাসে লক্ষণ সেন পালিয়েছিলেন, আর এবারে পালালেন আমাদের স্বৈরাচারী হাসিনা, এবং এটা কনস্টিটিউশন কোথাও নেই। কাজে উনি কনস্টিটিউশন ভায়োলেট করেছেন। 1203 সালের ঘটনা আপনি বলছিলেন, লক্ষণ সেন যখন পালিয়ে গিয়েছিলেন। আমরা একটু শওকত আলী আপনার কাছে যেতে চাই, সেটি হলো যে যখন বলা হয় আসলে 40 দিন পর, এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার 40 দিন পর নতুন করে এই বিতর্কটা তোলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ তিনি করেছেন কিনা, সেই বিষয়ে আপনার মন্তব্য শুনবো। একই সাথে আপনার কাছে জানতে চাইবো যে এই সরকারের মেয়াদ নিয়ে অনেকেই কথা বলছেন, নতুন নতুন আলোচনা আসছে। বিএনপির পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে অবিলম্বে নির্বাচন দিতে হবে, কখনো বলা হচ্ছে যতদিন সরকার ভালো কাজ করবে ততদিন তার সাথে আছে। কিন্তু সরকার যদি 20 বছর ধরে ভালো কাজ করে, 20 বছর ধরে কি এই ধরনের সরকার থাকা উচিত, নাকি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা যাওয়া উচিত? আপনার মূল্যায়ন শুনবো। আমি প্রথম কথা যে কথাটা একটু আলাপে আমি ওই সময় মিস করেছি, সেটা হচ্ছে ছাত্রদের রাজনীতি সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা আছে স্বাধীনতার পরপরই। ইট ইজ টোটালি ননসেন্স। ছাত্ররা কখনো কোনোদিন রাজনীতি করতে পারে না। এটা আমরা চেষ্টা করেছি 72-73 সালে, তৎকালীন বৈজ্ঞানিক ছিলাম আমরা, ভাব নিতাম অনেক কিছুই পারিনি, ব্যর্থ। একটা জায়গায় হয়েছে, সেটা হচ্ছে ইরানে। আর যেসব থেকে ইরান রেভলিউশনারি গার্ড যারা করেছিল ওরা স্টুডেন্ট ছিল, এই দেশটাকে ঠিকই আজও পর্যন্ত তারাই রাখছে। সেটা হচ্ছে টোটাল রেভলিউশনারি বিষয়। এই ধরনের ঘটনা কিন্তু আমরা যতই বিপ্লবী সরকার বলি, যতই বিপ্লবী করি না কেন, এই ধরনের সরকার আমাদের নাই। সুতরাং ছাত্র রাজনীতি বিষয়টা আমার কাছে দুর্বোধ্য। আমি বহু চেষ্টা করছি, আমরা করেছি, পল ইউনিভার্সিটি ইলেকশন করে জিতে গিয়েছি। সুতরাং শেষ পর্যন্ত আমরা টিকতে পারি বিভিন্ন ভাবে। আপনি জানেন সেই দলের লোকের কেউ জামাতে, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগে, কেউ বামপন্থী, এই করে করে ছাত্র রাজনীতি গুলো সেই দলের লোকগুলো হয়েছে। শুধু তাই না, আমরা প্রায় 22,000 ছাত্র আমাদের বন্ধু বান্ধব মুক্তিযোদ্ধাকে হারিয়েছি, নাম্বার 1। নাম্বার 2, আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে হাসিনার পদত্যাগ, আমার অনুরোধ থাকবে, প্লিজ ব্রাদার, ডু নট ওয়েস্ট ইউর টাইম। আপনি দেখান তো প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোসের পদত্যাগ পত্র আমাকে দেখেন। আপনার 1965 রেভলিউশনের ডক্টর আহমদ সুকান, ফাদার অফ দি নেশন, তার দেখান। আপনি দেখেন তো গাদ্দাফির রেজিগনেশন লেটার দেখেন। জসেসকে কিভাবে খুঁচিয়ে মারা হয়েছে, আপনি এগুলো জানেন। টোটালি ননসেন্স। এই প্রশ্ন তুলবেন কেন আপনার? একটা রেভলিউশন গভর্নমেন্ট 45 মিনিটের ভিতরে 2 বুড়ির জীবন বেঁচে গেছে, এটার জন্য সুবহানাল্লাহ করুক তারা। উনি রেজিগনেশন করে রাখবেন। হোয়াট দ্য হেল ইজ দিস? আমরা কি স্টুপিড যে আমরা এতগুলো লেখাপড়া শেখার পরে আমরা এই জিনিসগুলো আলোচনা করছি? কোন কারণে? ইট ডিডন্ট কোয়ালিফাই এনি। প্রশ্ন ওঠে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইসব রেজিগনেশন লেটার জমা দিয়ে যাও।
তুমি তো রেল লাইন করে গেছো, আমার বাড়ির উপর দিয়ে চলে গেছে রেল লাইন, এসে রেজিগনেশন দিয়ে যাও। এটা টোটালি ননসেন্স। এবং গণ অভ্যুত্থানের পরে আপনি যেটা বলছিলেন কখনো এই ইতিহাস নেই যে পদত্যাগপত্র জমা দিয়ে কেউ যাবে, কারণ গণ অভ্যুত্থানে সবাই সরে যায়। আমি এক সেকেন্ড বলবো, দেখেন দুটো সেনাপতি ওয়াকারুজ্জামান, তাকে 45 মিনিট সময় ছিল, যে এর ভিতরে মারতে হবে তো, তাহলে তুই বলি যাবে কার মতো 1975 তার ফাদার কে, তাকেও বলা হয়েছিল যে আপনি এখনই দৌড় মারেন, কে বলি শফিউল্লাহ, জেনারেল শফিউল্লাহ বললো স্যার আপনি ওই পিছনে দরজা দিয়ে চলে যান। 3 বার উনি কনফারেন্স কাঁদছেন, শফিউল্লাহ বারবার এদের দুর্ভাগ্য, এরা কি নিয়ে রাজত্ব করে আমি জানি না। আমি বারবার মুহূর্ত সাথে বলছি যদি শেখ সাহেব বেঁচে থাকতেন যদি কোনো একজন লোককে পানিশমেন্ট দিতেন, সেটা হলো শফিউল্লাহ। সেখানে উনি দৌড় মারেননি, আপনি দৌড় মারতে পারেননি, উনি জীবন চলে গেছে। তারই মেয়ে 45 মিনিটের ভিতরে তিনি জীবন বাঁচিয়েছে। আবার এখন বড় বড় কথা বলে একটা জাতিকে ইয়াদ পেয়েছ, এত ক্ষতি করেছ, তুমি ইচ্ছে করলে এই দেশটাকে শোনার চেষ্টা করতে পারতে। আমি ডক্টর শওকত তোমাকে বারবার বলছি, তোমার অনেকগুলো ভালো আজকে আমরা সাপোর্ট করি ফর ব্রিজ। আমি বহুবার বলেছি, আমার টিচার ডক্টর মইনুল ইসলাম সাহেব তখন এই বিরোধিতা করেছে চীনা ইউনিভার্সিটি, আমি আর বিরোধিতা করি যে নাও ইট উইল টেক টাইম। আর পুরো উত্তর বাংলা দক্ষিণ বাংলাকে এই ব্রিজ দিয়ে এর একটা প্রোডাক্টিভিটি আছে। অর্থাৎ এই বিষয়টি অনেকটুকু পরিষ্কার প্রফেসর ডক্টর শওকত আলী, সেটা হলো যে এতদিন পরে আসলে বিতর্ক তৈরির জন্যই কথা আমি বলছি, আপনারা দয়া করে এই জিনিসের পর ভিত্তি করে একটা দেশপ্রেমিক নেশনকে আমাদের তৈরি করতে হবে। আই ডোন্ট কেয়ার বিএনপি কি বলছে, জামাত কি বলছে, কোন বামপন্থী কি বলছে, দিস ইজ দি টাইম। আপনি বলছেন কতদিন হবে, কতদিন লাগবে, আপনি বলেন আমাকে কতদিন লাগতে পারে, কিচ্ছু নাই। আপনি যে বলবেন, আপনি দেখেন ভিআই লেনিন একটা কথা বলে গেছে, আমরা যখন বড় তখন বলতাম ইট ডাজ নট ম্যাটার হু ইজ ভোটিং ফর হুম, ইট ম্যাটার্স হু ইজ কাউন্টিং ইট। আপনি কাকে ভোট দেবেন এটা বড় কথা না, আপনার ভোটটা কে কাউন্ট করছে। এরা তারা ডেমোক্রেসি কথা বলতো, আপনার ভোটগুলো কাছে বলেন প্রিজাইডিং অফিসারকে, কোথায় ডিসি আছে, কোথায় টিচার আছে, কোথায় পুলিশ আছে, আপনার যে ইনস্টিটিউশন ধ্বংস হয়েছে। What the hell is going on in this country? আপনি কিসে ভোট চান, কার কাছে ভোট চান, কোন বেটাকে আপনার ভোট। সো স্টপ দি ননসেন্স। আপনি যেই হন তত বড় নেতা হন, আমাদের কন্ট্রিবিউশন নাই। যদি আবার স্টুপিডিটি করো তাহলে ঠিক একইবারে ওই যে শাড়ি ব্লাউজ খুলে রেখে চলে গেছে, তোমাদের গেঞ্জি প্যান্ট ফেলে তোমরা চলে যাবো, বারবার যুদ্ধ হবে না। ইট ইজ দি ফাইনাল টাইম। আমরা এই দেশকে সুন্দর করবো, ইফ ইট টেকস 1 year। জি, আমরা বুঝতে পারছি প্রফেসর ডক্টর শওকত আলী, আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের, ছোট্ট বিরতি থেকে ফিরে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক সঙ্গে থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমিরিটাস ডক্টর মোস্তফা সরোয়ার এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী, আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছেন শেখ হাসিনাকে এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের নানা টানাপোড়েন চলছে গত বেশ কিছুদিন ধরে। তবে ভারতের সরকারি পর্যায় থেকে এই প্রথমবারের মতো কথা বলেছেন দেশটির বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি নরেন্দ্র মোদী সরকারের 100 দিন উপলক্ষে এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বিষয় তিনি আলোকপাত করেছেন। এস জয়শঙ্কর প্রথমবারের মতো ভারতের সরকারের পক্ষ থেকে কেউ একজন বলছেন যে যা হওয়ার হয়েছে সেটা বাংলাদেশের ইন্টারনাল বিষয়, আমরা এখন প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের বিশ্বাসী এবং সেটি আমরা করব। আপনার কাছে কি মনে হয় যে এই স্টেটমেন্ট আসার পরে সম্পর্কে যে একটা শীতলতা চলছে সেটা একটু কি উষ্ণতা আসবে? হ্যাঁ, বুঝতে হবে যে কনটেক্সট, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন ইকুইটি অ্যান্ড ফেয়ারনেস দুজনের রিলেশনশিপে, এবং এটা ছিল ভারতীয় মিডিয়ার বিরাট মানে একটা অবজেকশন, তারা এটা নিয়ে খুব হইচই করেছে। কিন্তু এখন জয়শঙ্কর যেটা বললেন খুব ইন্টারেস্টিং। আমি অনেক আগেই বলেছি যে ভারতীয় ডেমোক্রেসি অনেক স্ট্যাবলিশড, ইটস ম্যাচিউর ডেমোক্রেসি, এবং এদের ফরেন পলিসি মানে যেটা আছে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা
যেটা তাদের স্বার্থ, সেটার খুব একটা পরিবর্তন হবে না। বাংলাদেশ নেবার, ভারতের দুজনার নেবার, ভারতের অনেক স্বার্থ জড়িত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য, সেটাই উনি প্রতিধ্বনিত করেছেন। এবং উনি বলছেন যে এখানে যে এই আন্দোলন হলো, বিপ্লব হলো, এটা হলো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তার নিজস্ব ইন্টারনাল অ্যাফেয়ার্স। কাজে মনে হচ্ছে যে ভারত সম্পর্কে আমাদের আগে যেটা ধারণা ছিল যে তারা একটা ম্যাচিউরড সিদ্ধান্ত নেবে, দে উইল কিপ গুড রিলেশনশিপ উইথ বাংলাদেশ। তবে এখানে আমি অ্যাড করতে চাই যে অতীত যে স্বৈরাচারী সরকার যে নতজানু যে নীতিগুলো করার মাধ্যমে যে নদীর যে পানি বন্টনের ব্যাপারে যে ভারতের যে জিনিসগুলো গোয়ার্তমি সেটাকে মেনে নিয়েছিল, এবং যারই প্রতিফল হিসেবে আমরা দেখেছি শুষ্ক মরুভূমিতে বাংলাদেশ মরুভূমিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হবে। আমরা হয়তো আরো কিছু বিষয় আলোচনা করব বলে আপনাকে এখানে থামাতে হচ্ছে। ডক্টর শওকত আলী, আপনার কাছে করিডোরকেও আমাদের কি করতে হবে, কারণ আমাদেরকে কিন্তু করিডোর দিচ্ছে না, আমাদেরকে ট্রানজিট দিচ্ছে না নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য। এগুলো সলভ করতে হবে। তবে আমার যেন মনে হচ্ছে যে ভারত গায়ে পড়ে আমাদের সঙ্গে একটা গোলমাল করবে, আমার তা মনে হচ্ছে না। জয়শঙ্করের কথা মনে হচ্ছে যে তাদের কিছুটা আসছে, এবং আমি মনে করব যে এই জাতিসংঘে যে আমাদের মহান ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন, তার সঙ্গে মোদির বৈঠক হবে এবং তারা আলোচনা করবে এবং একটা সুষ্ঠু পর্যায়ে ফেয়ার অ্যান্ড ইকুইটি। জি, আপনার পয়েন্টে পেয়েছি। ডক্টর শওকত আলী, আপনার কাছে একটু জানবো, সেটি হলো যে কূটনীতি এবং ক্রিকেট ম্যাচ এই দুটোতে সবসময় দেখবেন ইতিবাচক কথার এই আদান প্রদান হয়, কিন্তু ক্রিকেটে যেমন পরস্পরকে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়াই থাকে মূল চেষ্টা, কূটনীতিতেও পজিটিভ কথা ছাড়া অন্য কথা বলার সুযোগ নেই। তারপর আপনার কাছে জানতে চাওয়া সেটি হলো যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে আসছেন, নরেন্দ্র মোদী আসবেন, সেখানে সাইডলাইনে দুই নেতার পক্ষে একটু আলোচনা করলে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে তো নিতেই হবে, প্রতিবেশী আপনি পরিবর্তন করতে পারবেন না, সেটার কতটা সম্ভাবনা আপনি দেখছেন? 1 মিনিটে জানবো, তারপর অন্য প্রসঙ্গ আলাপ করব। না, এটা জয়শঙ্কর ইজ এ ভেরি স্মার্ট পারসন। আমি তার অনেক লেখা এবং তার সাক্ষাৎকার ফলো এবং তিনি করেছি। একজন আমলা, তিনি পররাষ্ট্র সচিব ছিলেন। জি জি, না, বাট ইজ ভেরি স্মার্ট পারসন, এ ট্রু প্যাট্রিয়ট। ভারতের স্বার্থের সপক্ষে তিনি একজন বড় অ্যাডভোকেট, এর থেকে বড় কেউ আমি দেখিনি। ইজ মাই আন্ডারস্ট্যান্ড। कुर्सी का साथ फ्रेंडशिप होना चाहिए, जो होगा तो हो गया। এই কথাগুলো বললো অনেক পরে। কেন? ডক্টর ইউনূস সাহেব তো বলেছে যে বাংলাদেশের সাথে ঝামেলা হলে, বাই দ্য ওয়ে, তখন তিনি এক্সিকিউটিভ পাওয়ার ক্ষমতা উনি নেন। উনি বলেছেন যে তোমাদের চিকেন লেগ নষ্ট হয়ে যাবে। আজকে দেখেন মণিপুরি কি আগুন ধরে গেছে, স্বাধীনতা ঘোষণা করছে, পরে অন্য অন্য স্টেটগুলো আসবে। আমি অবাক হয়েছি যে কিভাবে এটা মাত্র 1 মাস আগে তিনি এটা প্রেডিক্ট করেছেন। এই ঘটনার প্রেক্ষাপটে আমার মনে হয় জয়শঙ্করের কিছুটা বোধোদয় হয়েছে। আহ্বান যে প্রশ্ন আপনি করেছেন, ইউনাইটেড নেশনসে উনি আসবেন মাত্র 2 থেকে 2.5 দিন, 3 দিন। আমি বুঝি নে, আমি এখনো খুবই সারপ্রাইজ। আমি বাংলাদেশে গেলে 1 সপ্তাহ লাগে উঠতে, মাঝে সোজা করে দাঁড়াতে, আর উনি আসবেন মাত্র 2.5 থেকে 3 দিন, আবার গোয়িং ব্যাক। আরো একটা সত্যি কথা আপনারা এটা বলবেন দয়া করে, মাত্র 7 জন নিয়ে আসছেন। আপনার এই সময় গত বছর 350 প্রাক্তন প্রধানমন্ত্রী লোক নিয়ে এসেছিলেন। আপনি হাজার হাজার কোটি টাকা সেভ করবেন, মাত্র 2 দিন 2.5 দিন উনি থাকবেন। এবং এখানে আমি জানি না, আমার মনে হয় ডক্টর ইউনূসের আসলে কোনো সময় আছে নরেন্দ্র মোদীর সাথে এই সমস্ত নিয়ে আলাপচারিতা করা, একটু খোঁজ গল্প করার সময় তার নাই। ওনার যা বলার তা তো উনি বলেই দিয়েছে যে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখো, তোমার দেশের ইন্টিগ্রিটি থাকবে। প্রেসিডেন্ট ওবামাও বহুবারই কথাই বলেছেন। এবং বিশ্ব রাষ্ট্র সংঘের যে অধিবেশন, সেখানে আমি জানি না যে উনি কিভাবে এটা করতে পারবেন। আরে ভাই, একটা মানুষ 84 বছর বয়স। জুয়েল ভাই, আমি সারপ্রাইজ। আল্লাহ তার হায়াত করুক, দেশবাসী করুক। আমরা স্যারের থেকে অনেক জুনিয়র, আমি জানি না সরোয়ার ভাই কত জুনিয়র কি বিষয়, কিন্তু আমি যে সরোয়ার ভাই 1 সপ্তাহের ভিতরে কোনো উঠিনে, জেট ল্যাগ আছে, ঘুম আছে, গোলমাল আছে, আশেপাশে কারোর সাথে কথা বলি না। বাট হাউ ইট ইজ পসিবল
যে ডক্টর ইউনূস সাহেব এখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যদি করেন আল্লাহর রহমত আর ব্লেসিং। আমি মাত্র কয়েকদিন আগেও তার শব্দ শুনে দেখেন ভাই, আমি একটু চিল্লাচিল্লি করছি, গত রাত্রে আমার গলা বসে গেছে, সোজা বাংলা কথা। আর উনি কিভাবে যে ডেলিভারি দিলেন, মানে ঠিক আমার ক্লাসে যেভাবে উনি পড়াচ্ছেন, উনি যে সরাসরি আমার টিচার, আজকে পর্যন্ত তিনি ফ্ললেস। তারার ভাই, ইংরেজিতে এটাকে বলা হয় ফ্ললেস পেপার, এই বাংলায় তিনি বলতেন, ইংরেজিতে যদি বলতেন এক্স্যাক্টলি সেম ওয়ার্ড ফ্ললেস। তিনি এটা বলছেন, আল্লাহ তার রহমত করুক, উনি আসুক ইউনাইটেড নেশনসে, যা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের এই পর্যন্ত অ্যাচিভ করতে পারেনি। আমার মনে হয় তার যে কোয়ালিটি, তার অ্যাচিভমেন্ট, তার প্রজ্ঞা, তার যে ফিলোসফি, এটা দিয়ে 2 দিনের ভিতরে তিনি সেটার থেকে অনেক বেশি অর্জন করে যান। আমি স্যারের সকল সুস্থতা কামনা করি and wish him completely good luck. ঠিক। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনি যদি কিছু যোগ করতে চান আপনার জাতিসংঘ নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আশা নিয়ে, তারপরে আমরা হয়তো আরো বেশ কিছু বিষয় আলোচনা ছিল আমাদের, কিন্তু আসলে বাংলাদেশ প্রসঙ্গ এত বেশি আলোচনা হয়েছে যে নতুন করে আমেরিকা কিংবা লেবানন, মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আমরা হয়তো আজকে আলোচনা করতে পাইনি, আগামী দিন হয়তো করব। আপনার বক্তব্য শুনে আমরা শেষ করব। আমার মানে আমি ডক্টর শওকতের সঙ্গে আমি একমত। ডক্টর ইউনূস ওনার যে মানে প্রাণশক্তি অনেক অনেক প্রখর এবং অনেক পাওয়ারফুল, এবং আমার ধারণা যে এই অল্প যে সময় থাকবেন, প্রায় অলমোস্ট 3 days, তাতে উনি যে প্ল্যান নিয়ে আসছেন আমার মনে হয় উনি সেটা অ্যাচিভ করতে পারবেন। এবং উনি কিন্তু কোনো যে উনি যে এলেন এই শর্ট টাইমের মধ্যে, এবং এতে যে খরচ কমবে সেটা তো একটা পয়েন্ট আছে, নট এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন মাই জাস্টিস, হোটেলে আর কত টাকা লাগে, কিন্তু দি পয়েন্ট যে উনি ফিরে যাবেন দেশের কাজের জন্য। আর এখানে উনি যে বিশ্ব নেতাদের সঙ্গে ওনার সাইড মিটিং হবে, এবং আমি মনে করি যে এই শর্টেস্ট টাইমে উনি আবার রেকর্ড ভঙ্গ করবেন, যে কত নাম করা সবচেয়ে পাওয়ারফুল লোকদের সঙ্গে ওনার ঠিকই বৈঠক হবে, দেখা হবে এবং অনেক অ্যাচিভমেন্ট হবে। এটাই আমি আমার প্রেডিকশন। তাই হি ইজ ভেরি এফিশিয়েন্ট এবং উনি এটা করবেন। অর্থাৎ এইখানে যে বিষয়টা আপনারা দুজনেই গুরুত্ব দিতে চাইছেন সেটা হলো হয়তো ব্যক্তি ইমেজে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি যে ইমেজ, সেটা আসলে বাংলাদেশের কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই জাতিসংঘ অধিবেশনে। তার ইমেজটাই বিশ্ব নেতাদের মধ্যে তাকে অনন্য করে এইবারের অধিবেশনে, 79তম অধিবেশনে হয়তো উপস্থাপন করবে। তবে শেষে বাংলাদেশ কি পেল সেটাও কিন্তু আলোচনায় থাকবে। এইসব আলোচনার মাধ্যমে বাংলাদেশ কতটা সহায়তার অঙ্গীকার পেল, কতটা বৈশ্বিক রাজনীতিতে সক্রিয় অবস্থান জানান দিল, কতটা নিজেদের ঘরের রাজনীতি সামাল দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আগামী দিনে যে ভবিষ্যৎ সংকটগুলো আছে সেগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে এই জাতিসংঘের অধিবেশন নিঃসন্দেহে ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং ডক্টর শওকত আলী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক, এতক্ষণ আপনারা যারা দেখছিলেন সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।